আমি যেন দিন দিন কিরকম হয়ে যাচ্ছি। ওই ছেলের অভিযোগ মিথ্যা নয় যে মানুষকে আঘাত দিয়ে ওই জন্য আমি আনন্দ পাই। যেদিন অভয় আমাকে বললে আমি মনোসঙ্গী চৌধুরী পোষ্যপুত্র, সেদিন থেকেই কেন জানি না আমার মনের নাগাল খুঁজে পাচ্ছি না। শত অনুরোধও ওই অভয় আমাকে বলে না কোথায় আমার মা, কোথায় আমার বাবা। আসতে পারি স্যার? কে? ও মিস্টার দত্ত, আসুন আসুন। আপনি দেখা করতে বলেছিলেন স্যার? হ্যাঁ মিস্টার দত্ত, আপনার নামে তো প্রচুর অভিযোগ আসে। স্যার অভিযোগ? হ্যাঁ অভিযোগ। আপনারা কি অফিসে বসে আপনার স্ত্রীর ছবি নিয়ে সবসময় ধ্যানে মগ্ন থাকেন? কারো কোনো অভিযোগ লিপিবদ্ধ করেন না অফিস শহরে? কথা বলবে ঠিক? কি করব স্যার, ওয়াইফ যদি ক্রিমিনালের মতো ব্যবহার করে। 6 মাস বিয়ে করেছি। হ্যাঁ, আচ্ছা বউ যদি শ্বশুর বাড়ি থাকে কাজে মন বসে কখনো বলুন স্যার? স্যার আপনি হাসছেন স্যার, বুক পেটে আমার কান্না বেরিয়ে আসছে স্যার। রোজ 10 পাতা করে চিঠি লিখি, আচ্ছা উত্তর পাই না। কোনোদিন হয়তো শুনবেন পদার্থ দত্ত সুইসাইড করেছে, না হয় সন্ন্যাসী হয়ে সুজা হিমালয়ে চলে গেছে স্যার। আই এম সো সরি মিস্টার দত্ত। স্যার আসলে ব্যাপারটা আমি বুঝতে পারিনি। স্যার, আপনাকে আমি 7 দিনের সময় দিয়েছি স্যার, শ্বশুরবাড়ি থেকে স্যার, ভালো করে ঘুরে আসুন। স্যার আসুন স্যার, এসে কিন্তু সিনসিয়ার ডিউটি দেবেন। দেবো স্যার, দেবো। আপনি মহানুভব স্যার, আপনার মুহূর্তের কথা আমি জীবনেও ভুলবো না স্যার। শুনুন মিস্টার দত্ত, স্যার, ওই অঞ্জন করে নাকি অগান বেকারদের স্বর্গ রাজ্য গড়ে উঠছে। স্যার, আপনি তা কঠোর হস্ত দমন করুন। স্যার, আর দলের বিভাগ দাবি দিবক রায় স্যার, যত দ্রুত সম্ভব ওই দিবক রায়কে গ্রেফতার করুন। স্যার মোল্লাদের দমন করার আগে অনুসন্ধান করে দেখো আইনের রক্ষক কেন শিক্ষিত তরুণ অসৎ পথে যাচ্ছে। অভয়দা, আমার ওয়াইফ বলে দীপক রায়ের হয়ে আমি তোমার কাছে উকালতি করতে আসিনি দাদা বাবু। আমি শুধু বলতে চাইছি শত শত তরুণ কেন সমাজ বিরোধী কাজ করছে সেটা তোমরা তলিয়ে বুঝবার চেষ্টা করো। পুলিশি ডান্ডা প্রয়োগ করে এইসব বিপদগামী তরুণদের পথে আনতে পারবে না, তাহলে তারা আরো মরিয়ে উঠবে, সমাজ বিষিয়ে তুলবে। ঠান্ডা মেরে বেটাদের আমি ঠান্ডা করে দেব। কথাই বলে মারের নাম মধুসূদন, বাপ বাপ করে পালাবে বেটারা। আমি তোর সঙ্গে সম্পূর্ণ অভয়দা, আমি তোর সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু আমাদের প্রচলিত আইন অপরাধীকে শাস্তির ব্যবস্থায় আছে। সমস্যা তুলিয়ে দেখবার কোনো নির্দেশ নেই। আইনের কাছে আমাদের হাত পা বাঁধা, মানবিক পুতলবোধের কিছু উচ্ছ্বাস না কাজেই। তা যদি না থাকে এমন আইন করলাই যাক অভয়দা, যে আইন মানবিক সমস্যা খুঁজে দেখবে না, বুঝতে চাইবে না কেন যুব শক্তি অবক্ষয়ের পথে যাচ্ছে, যে আইন অপরাধীকে সংশোধনের সুযোগ দেবে না, এমন আইন জাহান্নামে যাক। অভয়দা, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয় দাদা বাবু। আমি শুধু তোমাকে বলে রাখছি পুলিশি ডান্ডা প্রয়োগ করে এইসব বিপদগামী তরুণদের পথে আনতে পারবে না, তাহলে তারা আরো মরিয়া হয়ে উঠবে, এই সমাজ পিছিয়ে দেবে। তাদেরকে ঠান্ডা করতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, 16 কোটি চোর টাকা তো বড় আপনারা তর পাতে পারেন দারোগা বাবু, পারবেন? যারা 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 আগো বলদের গায়ে হাত দিতে পারেন তাদের কোমরে দড়ি লাগিয়ে হাজতে ঢোকাতে। ওরে বাবা, সে বুরোধ আপনাদের নেই। গরিবদের উপর অনেক মূল্যায় হাম্বিতম্বি করতে পারে। যারা চোরাগলি দিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, পারবেন তাদের কোমরে দড়ি লাগিয়ে হাজতে ঢুকাতে পারেন? তাহলে বুঝবো আপনি মরদের বাচ্চা। যত সব অবান্তর কথা। আমি ধনীদের গায়ে হাত দিই আর আমার চাকরিটা নট হয়ে যাক, তার চেয়ে চোর শেষরদের পেটালে কেউ কিছু বলবে না। আমার ওয়াইফ বলে তোমরা ধনী বদমাশদেরকে ধরছো না কেন? কিন্তু সেটা কি সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে চাকরি ছেড়ে চলে যান। স্যার, বেআইনি কাজ যারা করছে তারা যত উঁচু তলার মানুষ হোক, আমি চাই আপনারা কঠোর হস্ত দমন করুন। স্যার, তেল মাথায় তেল দেওয়ার চেষ্টা করবে না। জনগণের কাছে প্রমাণ করুন পুলিশ নিরপেক্ষ। হুকুম দিয়ে খালাস। ওনার নিজের শ্বশুর যে ওয়াগন বেকারদের পুষছে, আজ যদি সঞ্জয় সেনকে গ্রেফতার করি,
হাজার হাজার লোক এসে থানা ঘেরাও করে স্লোগান দেবে, সঞ্জয় সেনের মুক্তি চাই, দিতে হবে দিতে হবে, পুলিশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। না বাবা, দরকার নেই, তা এসব কোনো দরকার নেই। তার চেয়ে চোর ছেচরদের সাথে সহ অবস্থান করা অনেক ভালো। যে ভাই হ্যালো, ডবল মাস। পারলেন কিছু করতে বেআই মশাই? পুলিশ মন্ত্রীকে বলেছি, বিবেচনা করতে রাজি হয়েছে। অভয় হারামজাদাকে কি করে সরানো যায় বলুন তো? সেটা কল্যাণকে বলেন। ছোট লোক হারামজাদা জাদু করেছে, শুনেছি সে মাঝে মাঝে নাকি অফিসিয়াল কাজেও নাক গলায়। সে তো আসলে আমাকে মানুষ বলেই গণ্য করে না, এমনকি আপনাকে নিয়েও সে বিদ্রুপ করে। আমাকে নিয়ে বিদ্রুপ করে? হ্যাঁ, আপনি নাকি ছেঁড়া ধুতি পরে ঘুরতেন, পতিতা পল্লীতে রাত কাটিয়েছেন, শিবনাথ রায়ের ধ্বংসের মূল নাকি আপনি, আর টাকা চুরি করে নাকি আপনি পালিয়েছিলেন, আর চোরাই কারবারি করে আপনি আজ কোটিপতি হয়েছেন। শালা শুয়োরের বাচ্চা! আপনি অতীতে যাই করে থাকুন না কেন, একটা ছোট লোক চাকর সে কথা বলবে, এত বড় স্পর্ধা ওর হয় কি করে? ছেলেকে বললে সে তো কোনো কর্ণপাতই করে না। ও রাস্কারা পেয়ে আজ বেটা মাথায় উঠেছে। মশাই, আপনি দাঁড়ান, আমি আসছি। হারামজাদা কল্যাণকে বলেছে সে আমার পালিত পুত্র, ভাগ্যিস ওর বাবার পরিচয়টা দেয়নি। 1 বৎসর বয়সে যাকে আমি লালন পালন করে মানুষ করেছি, সে আমার পর হয়ে যাবে, এটা আমার ভাবতেও কান্না পায়। ছলে বলে কৌশলে যেভাবেই হোক অভয়টাকে সরাতেই হবে। বাবা, আপনি কি আজই কল্যাণগড় চলে যাবেন? না, কাল ভোরে যাব। আমিও আপনার সঙ্গে যাব। সে কি বৌমা, কল্যাণ থাকবে এখানে, আর তাকে দেখাশোনা করবে কে? তার পেয়ারে চাকর আছে না? ও, তুমি অভয়ের কথা বলছো? হ্যাঁ। তুমি হাসালে মা, তুমি হাসালে। স্ত্রীর সেবা যত্ন কি ওই চাকর বাকর দিয়ে হয় নাকি? ওর হবে। আমাকেও দু চোখে দেখতে পারে না বাবা, কথায় কথায় আমাকে অপমান করে। ও যদি আমাকে ছেড়ে থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি কালই আপনার সঙ্গে কল্যাণগড় চলে যাব বাবা। মামনি, মামনি, আমার লাইটারটা খুঁজে পাচ্ছি না। লাইটার কোথায় রেখেছিলে? মনে হয়তো টেবিলে রেখেছিলাম। টেবিল থেকে লাইটার চুরি হয়ে যাবে? ব্যবসায় বাইরে চুর কি আর নিয়েছে? বাড়ির ঝি চাকরির মধ্যেই হয়তো জিনিসটা কেউ হাতিয়ে নিয়েছে। বিদেশি জিনিস সুইজারল্যান্ড থেকে আমার এক বন্ধুকে দিয়ে আনিয়েছিলাম। ও জিনিস 500 টাকা দিলেও আমাদের এই মাদারগঞ্জে পাওয়া যাবে না। হ্যাঁ, অভয় নেয়নি তো? না বাবা, অভয়কে আমি চিনি। চিনিস? মারে, মানুষ চেনা এত সহজ নয়। আজন্য ব্রহ্মচারীকে উপদস্থল হতে দেখেছি, আর আমার মেয়ে বলে কিনা অভয়দাকে চিনি। বৌদিমণি, আমি একটু বাজারে যাচ্ছি, দাদা বাবু পাঠাচ্ছে, এসে তোমাদের খাবার দেবো। অভয়দা শোন, বলো। বাপির লাইটার নিয়েছিস? না বৌদিমণি, আমি কেন লাইটার নেব? আমি কি বিড়ি সিগারেট খাই? আমি বলছি, আমার লাইটার তুই ছাড়া কেউ নেই। ভালো চার্জ তো আমার লাইটার বার করে দে। সাবধান সাবধান সঞ্জয় বাবু, আমি গরিব হতে পারি, তাই বলে আপনার মতো চোর নয়। লাথি মেরে মুখ ছেড়ে দেবো শুয়ারের বাচ্চা। যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে সাবধান করছিস? আমি বলছি এই হারামজাদে আপনার লাইটারটা নিয়েছে। এই দেখি, এই দেখি।
এটা কি? এই শালা বল, এটা কি? বল এটা কি? তোর পকেটে এলো কি করে? বল বল শালা। অভয়, এই অভয়, ওনারা এসব কি বলছেন? তুই লাইটার চুরি করেছিস? দাদা বাবু, বল হারামজাদা, ওটা তোর পকেটে এলো কি করে? আমি কিছু জানি না দাদা বাবু, তুমি বিশ্বাস করো, আমি ভগবানের নামে দিব্য করে বলছি, তুমি বিশ্বাস করো। বিশ্বাস করবো সোয়ার, বিশ্বাস করবো, বিশ্বাস করবো। ছি, ও কি করছো? ওর গায়ে তুমি হাত দেবে না। হারামজাদা পাজি, এই তোর প্রবৃত্তি। তোর লাইটার দরকার ছিল, তুই আমাকে বলতিস, আমাকে ওরকম 10টি লাইটার আমি করে কিনে দিতাম। বিশ্বাস বিশ্বাস করে তোর হাতে সব কিছু ছেড়ে দিয়েছি, এই তার পরিণাম দিলি রে অভয়। তুমি তুমি আমাকে মারলে দাদা বাবু, তুমি আমাকে মারলে। আরে তোকে তো আরো প্রখর করা উচিত ছিল, চোরকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। তুই অনেক দিন আমার পকেট থেকে টাকা চুরি করেছিস, আমি তো কাউকে কিচ্ছু বলিনি। পাছে যদি কল্যাণ কিছু ভাবে, আমার যদি সাবেক দিন থাকতো তোকে আমি জীবন্ত কবর দিতাম। ওকে লাথি মেরে বাড়ি থেকে বার করে দাও কল্যাণ। ওর চাইতে 1000 গুণে ভালো চাকর আমি তোমাকে এনে দেবো। তোর ভাগ্য ভালো, তোকে পুলিশে দিলাম না। হাম চাতা ছোট লোক লোক। তুমি তাই দাও দাদা বাবু, তুমি ওকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দাও। ছোটবেলা থেকে আদর সত্ত্বে তোমাকে আমি মানুষ করেছি, তার পুরস্কার আমি ভালোভাবে পেলাম। আমি ভালোভাবে পেলাম, আমি ভালোভাবে। অভয়দা, আমি যদি তোমার চাকর না হয়ে আমি তোমার কোনো আত্মীয় হতাম, পারতে তুমি আমার গায়ে হাত দিতে। অভয়দা, চাকর তো আর মানুষ নয়, তার তোর দুঃখ বেদনা থাকতে নেই, তার তো দুঃখ বেদনা থাকতে নেই। এখনই যাচ্ছিস কেন? কিছু খেয়ে দে, তারপর না হয় যাবি। না বৌরানি না, চোখের সামনেই তো দেখতে পেলে কিল চোর লাথি কত খেলাম, আর খাবার ইচ্ছে নেই, আর খাবার ইচ্ছে নেই, আর খাবার ইচ্ছে নেই। বৌদি বলি, নতুন রাধুনি যদি আসে তাকে তাকে তুমি বলে দিও ও কিন্তু তরকারিতে ঝাল সহ্য করতে পারে না, আর তেল যেন কম দেয়, তরকারিতে মিষ্টি দিতে নিষেধ করে দিও বৌদি। আর যদি পারো নিজের হাতে বেঁধে দিও। অভয় তুই চুপ কর, অভয় তুই চুপ কর। তোমাকে বলছি না, আর তোমাকে বলছি না, আর কোনোদিন বলবো না। চিরদিনের জন্য আমি তোমার কাছ থেকে ছুটি নিয়ে গেলাম, ছুটি নিয়ে গেলাম। চলে যাচ্ছে।
চাষরে অভয়, চাষরে চাষরে অভয়। দাদা বাবু গো, কাজ না পেলে আমি পথে পথে ভিক্ষে করবো, তা না দুটো আমি রাস্তায় শুকিয়ে পড়বো, তবু তোমার চাষরে কথা অভয়, আমি আমার কথা তোমাকে শুনবো রাখবো না। না। অভয়, অভয়। চোখের জল কাঁদিস না, আর কাঁদিস না, মুছে ফেল চোখের জল, আর কাঁদিস না, মুছে ফেল চোখের জল, আর কাঁদিস না, চোখের জলে দুঃখের বুঝা, চোখের জলে দুঃখের বুঝা, আর বারাস নে, আর কাঁদিস না, মুছে ফেল তোর চোখের জল, আর কাঁদিস করি ভয়ে জন্ম নিয়ে পরের বুঝা বয়ে বয়ে, করি জন্ম নিয়ে পরের বুঝা বয়ে বয়ে, এই জগতে কেউ নাই আপন, এই জগতে কেউ নাই আপন, ওরে বুঝবো না, আর কাঁদিস না, মুছে ফেল তোর চোখের জল, আর কাঁদিস না, পরেরই ঘর পরের সংসার, কেন সেথায় বাঁধিলি ঘর, পরের বাড়ি পরের সংসার, কেন সেথায় বাঁধিলি ঘর, এই বয়সে এই কলঙ্ক,
চোখেরই জলে অভয়, অভয়, তুই আমার কথা শোন, যাস রে অভয়, তুই আমার কথা শোন, যাস রে। ছেলে, তুমি অভয়কে আটকাও, অভয় তা চলে যাচ্ছে। অভয়, অভয়, মুছে ফেল চোখেরই জল আর কাঁদিস অভয়, অভয়, তুই আমার কথা শোন, যাস রে অভয়, অভয়। তুমি তুমি কি এত ভাবছো গো? ভাবছি এই হাত দিয়ে কি করে আমি আমার অভয়দাকে মারলাম ছেলে, কি করে? যে হাত দিয়ে আমাকে ছোটবেলা থেকে মায়ের মতো আদর যত্ন করে মানুষ করেছে, ওর কাঁধে আমি স্কুলে গেছি। ছেলে, আজও আমার মলিন মুখ দেখলে যাহা আহার নিদ্রার ঘুচে যায়, তার গায়ে আমি কি করে হাত উঠালাম ছেলে, কি করে? বাবা আর বাপের উপর রাগ করে তুমি অবৈধাকে মেরেছো, তাই না? তুমি আমাকে যতটা নির্বোধ ভাবো আমি ঠিক ততটা নয়। তাছাড়া তোমার সাহচর্যে এসে আমি অনেক কিছুই বুঝে ফেলেছি, কিন্তু আমি ভেবেই পাচ্ছি না অভয়দা লাইটারটা নেয়নি, অথচ অভয়দার পকেটে লাইটারটা ঢোকালো কে? ওটা ভোজবাজির খেলা ছেলে, ওটা ভোজবাজির খেলা। যুগ যুগ ধরে এমনি ভাবে গরিবদের ব্যবহার করে যাদের জিজ্ঞাসা প্রবৃত্তি চরিতার্থ করছে, নিজেদের স্বার্থে হাড়ি গাড়ি বলে দিয়েছে সাধারণ মানুষদের। তোমার পিতৃলোক সেই ভোজবাজির খেলায় দেখিয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, বাপের চরিত্র এই, অথচ বাপের পক্ষ হয়ে ওর সঙ্গে আমি কতই না ফাইট করেছি। শুধু বাপি নয়, আমার শ্বশুর মশাই অবৈধাকে সহ্য করতে পারে না। কিন্তু কেন? কারণটা আমাকে অনুসন্ধান করতেই হবে, অনুসন্ধান করতেই হবে। আজি প্রভাতে রবির কর কেমন পশিল প্রাণের পর, কেমন পলিশ গুহার আধারে প্রভাত পাখির গান। গান না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ প্রাণ। একদিন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আবৃত্তি করে একটা মেডেল পেয়েছিলাম। বাংলার অধ্যাপক আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, দীপক তুমি একটা জুয়েল। আমি জুয়েল? কি সুমধুর ধাপ বাবা। গুরু, বেলা 10টায় সাইড থেকে গাড়ি আসছে, কিন্তু আমরা ঠিক করেছি গাড়িতে আমরা হাত লাগাবো না। ওয়ার তুমি করে জান দেওয়ার মধ্যে কোনো কিছু নাই গুরু। মাইকেলের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। জীবনটা বেঁচে থাকলে অনেক টাকা রোজগার করতে পারবো।
তাছাড়া রেল পুলিশ আর বেঙ্গল পুলিশ একসঙ্গে হয়ে ফেলো ক্লিপ অপদার্থ। গুরু, তোর হয়ে যাবার চোখের সামনে থেকে তোদের মতো কাপুরুষ সহকারী আমি চাই না। আমি একা প্রকাশ্যে দিবালোকে গান ভাগবো, ক্ষমতা থাকলে ওরা বাধা দেখ। তোদের মতো জীবনের মায় আমার নেই। তুমি রাগ করো না গুরু, আমি একদিন তোমার মতোই বেপরোয়া ছিলাম। 1 বছর হলো বিয়ে করেছি, একটা বাচ্চাও হয়েছে, মনটা যেন কেমন দুর্বল হয়ে পড়েছে। বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। মাইকেল, বাচ্চাটা হবার পর থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি গুরু। অন্য কোনো কাজ পেলে আমি ওয়াগান বেকারও ছেড়ে দিতাম, কিন্তু তা তো হবার নয়, বাঁচতে হলে একটা করতেই হবে। তুমি এসো গুরু, আমি বাড়ি ঘুরে সাইটিংয়ে যাচ্ছি। অপদার্থ, এই নোংরা দয়াময়হীন পৃথিবীতে কি দরকার ছিল ওটাকে আনবা? বড় হলে ওটা তো একটা আবর্জনার স্তূপ বৃদ্ধি করবে। তোকে আমি উপদেশ দিতে চাই না ভাই, তবু বন্ধু হিসেবে বলি, তোকে 2-1টা কথা বলছি ভাই। রমার সন্তান সম্ভবা, তুই যদি বলদাহীন ঘোড়ার মতো চলাফেরা করিস, রমার কি উপায় হবে? তোর সন্তানের ভবিষ্যৎ কি হবে? কথাগুলো একটু ভেবে দেখিস ভাই। রমা সন্তান সম্ভবা? হ্যাঁ 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 ভাই, তাছাড়া অভাবের জ্বালায় তো আমরা এ পথে নেমেছিলাম, কিছুটা অভাব তো দূর হয়েছে। তাহলে ভাই কি দরকার বেপরোয়া কাজ করার? আরে ছেলে হোক মেয়ে হোক, ওটাকে তো মানুষ করতে হবে। কথাটা একটু ভেবে দেখিস ভাই। এখন আমি আসি। রমা সন্তান সম্ভবা, তার অর্থ আর একটা বেকার এই পৃথিবীতে আসছে। না না না, ওকে আমি এই পৃথিবীর আলো বাতাস দেখতে দেবো না। ওকে আমি জন্মাবার বুকটা আমার হাকার করে কেঁপে উঠছে কেন? মনটা আমার কেঁদে উঠছে কেন? না 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 না, দুর্বলতার কাছে আমি নতি স্বীকার করব না। খাসনে খাসনে বাবা, ওই বিষ তুই খাসনে। আমি বেঁচে থাকতে ওই বিষ খেয়ে তোকে আত্মহত্যা করতে দেব না। আই, আমার পয়সায় আমি মদ খাবো, মাতলামি করবো, তাহলে তোমার বাবার কে? বোতলটা দাও বলছে। না, আমি জানতে চাই বোতলটা তুমি দেবে কি না? না, আমি দেব না। আমার চোখের সামনে এভাবে তিলে তিলে মৃত্যুর দিকে তোকে আমি যেতে দিতে পারি না বাবা। আই, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, বোতলটা দাও বলছি। না, নইলে কিন্তু আমি তোমার কাছ থেকে জোর করে কিনে নেবো বলে দিচ্ছে। দাও বোতলটা, দাও বলছি। না না না, বোতলটা দে বলছি মা, বোতলটা দে। এই মা, আমি তোকে অনুরোধ করছি মা, বোতলটা দে। না বাবা না, বোতলটা দে মা। এই মদ খেয়ে তোকে মৃত্যুর পথে আমি ঠেলে দিতে পারবো না। এই মদ আমি এখনই নর্দমায় ছুঁড়ে ফেলে দেব। বোতলটা দে মা। এটা আমার মন ভোলানো জিনিস। একই করলে তুমি, মাকে তুমি মারলে। বেশ করেছি। এই, ও আমাকে মদ খেতে ওর বাধা দেওয়ার কে? বস্তিতে থাকে, পাকা বাড়িতে এনে তুলেছে। আশিয়ালা দুবেলা মাছে ঝুলে খাচ্ছে। আয় না মা, আমি মদ খেয়ে জাহান্নামে গেলে তোদেরকে ওরা বলবে কেন? আবার যদি কোনোদিন পড়তে আসে না,
একবার দুটোকে চলো জয় নেশার লাটিম ঝিম ধরেছে, চোখে তারায় রং জমেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা, এমনি ভাবে দিন চলে যায়, যাকে না যাক। মা, মাগো, ইস, কপাল থেকে রক্ত পড়ছে। কেন কেন আপনি ওকে বাধা দিতে গেলেন? ও তো মানুষ নয়। মা, বৌমা, ওর জন্ম মুহূর্তে অনেক রক্ত আমি ছড়িয়েছি বৌমা। আজও দীপু রক্ত ছড়িয়ে গেল, ছড়া, আর কত রক্ত ছড়াবে ছড়া। মা, আমি চলে যাচ্ছি বৌমা, তোমার শ্বশুর রইল, ওকে তুমি দেখো, অসুস্থ মানুষটার যেন কোনো কষ্ট না হয় বৌমা। তুমি কোথায় যাবে মা? তুমি কোথায় যাবে আমাদের ছেড়ে? তুমি কোথায় যাবে? তা তো আমি জানি না মা, কোথায় যাব আমি। তবে এখানে আর নয়, আজ হাতে মেরেছে, কোনোদিন হয়তো এসে গলায় ছুরি বসিয়ে দেবে। একটু সাবধানে থাকিস মা, ও তো মানুষ নয়, ও যা বলে তুই তাই শুনিস, নইলে এই শরীরে মারধর খেলে মরে যাবি, আর যেটা আসছে সেটাও মরে যাবে। মা, ওর প্রাণে তো কোনো দয়া মায়া নেই বৌমা, ওর প্রাণে তো কোনো দয়া মায়া নেই। আমি চলে যাচ্ছি বৌমা, আমি আশীর্বাদ করি তোমরা সুখে থাকো, সুখী হও। আমি নাই বা রইলাম বৌমা, আমি নাই বা রইলাম। না, আমি তোমার দুটি পায়ে ধরে অনুরোধ করছি মা, আমাদের ছেড়ে তুমি কোথাও যেও না। বৌমা, তুমি তো বলতে মা, কুমাতা যদ্যপি হয়, কুসন্তান যদ্যপি হয়, কুমাতা কখনোই নয়। তবে কেন তুমি আমাদের ছেড়ে চলে যাবে মা? আমার লক্ষ্মী মা, তুমি আমাদের ছেড়ে যেও না মা, তুমি আমাদের ছেড়ে যেও না। কত ব্যথা বুকে নিয়ে যে আমি চলে যাচ্ছি তা তুমি বুঝবে না বৌমা। তবে হ্যাঁ, বুঝবে সেদিন, যেদিন তুমিও আমার মতো মা হবে। মাগো, আশীর্বাদ করি মা, তোমরা সুখী থাকো, সুখী হও। আমি নাই বা রইলাম, নাই বা রইলাম। মাগো, তুমি যেও না মা, তুমি যেও না। এখন আমি কি করি? কাকে পাঠাই? দেখি কোনখানে কোন মদের আড্ডায় গিয়ে পড়ে আছে। মা, মাগো। মা, মাগো, রমা, মাকে একটু পাঠিয়ে দাও তো। আমার ছোটবেলার স্মৃতি আজও আবছা মনে পড়ছে। মা ছিল হৈমন্তীপুরের বৌরানী, মার সারা অঙ্গে ছিল অলংকার। আবার আমি সেভাবে মাকে আমি সাজাবো। রমা, রমা, মাকে একটু পাঠিয়ে দাও তো। কি করছো ঘরের মধ্যে? ডাকছো কেন? মাকে একটু পাঠিয়ে দাও তো। মা, এই নেকলেসটা আমি মার জন্য এনেছি, তুমি যেন আবার হিংসে করো না বাপু, তোমারও হবে। কই ডাকো মাকে। মা, মাগো, ঘরের মধ্যে তুমি কি করছো মা? এদিকে একবারে এসো না। মা, মা নেই। নেই মানে? কোথায় গেছে? চলে গেছে। রমা, মদ খেয়ে মাকে তুমি মারলে?
মারলাম? আমি মারলাম? আমি মাকে মারলাম? কি বলছো তুমি পাগলের মতো? আমি মাকে মারলাম? নেশা করলে তোমার হুঁশ থাকে না। যে মাকে তুমি দেবীর মতো শ্রদ্ধা করতে, সেই মাকে তুমি ঠেলে ফেলে দিলে, কপাল ফেটে রক্ত ঝরছিল। সত্যি সত্যি তুমি অমানুষ হয়ে গেছো গো, অমানুষ হয়ে গেছো রমা। নইলে তুমি মায়ের গায়ে হাত তুলতে পারতে না। রক্ত? মার কপাল ফেটে রক্ত ঝরছিল? মা, আমার মা। যাবার সময় জানো, মা কিন্তু তোমায় অভিশাপ দিল না, শুধু বলে গেল তোমরা সুখে থাকো বৌমা, তোমরা সুখে থাকো। তুমি তুমি তাকে খুঁজে নিয়ে এসো গো, তুমি তাকে খুঁজে নিয়ে এসো। মা তো সারা জীবন দুঃখই পেলেন, সুখের মুখ সে আর কখনো দেখলো না, কখনো দেখলো না। মা, মাগো, তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো। আমি একটা অমানুষ জানোয়ার বনে গেছি মা। এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি মা, ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি তো আমার জননী। জননী গো, জননী, জননী, খিলে তোমার তুলনা। জননী গো, এ বিশ্ব নিখিলে তোমার তুলনা নাই, তুলনা নাই। জননী গো, এ বিশ্ব নিখিলে তোমার তুলনা নাই, তুলনা নাই। সুকান্ত, সুকান্ত, ঢালিয়া বিদুষ ধরো এ দেহ গড়েছ তুমি, তবু তোমায় ভুলিয়া যাই, তবু তোমায় ভুলিয়া যাই। জননী গো, এ বিশ্ব নিখিলে তোমার তুলনা নাই, তুলনা নাই। সুকান্ত, হ্যালো 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 হ্যালো। তব চোখে বহে ধারা দেখে মলিন মুখ, হাসিতে খুশিতে মায়ের ভরে উঠে বুক। তব চোখে বহে ধারা দেখে মলিন মুখ, হাসিতে খুশিতে যেন ভরে উঠে বুক। কোথায় থাকো মা গো, দেশে পরবাসে,
গো হে ভীষণ খেলে তোমার তুলনা নাই, তুলনা নাই। জননী গো হে ভীষণ খেলে তোমার তুলনা নাই। সুকান্ত, তুমি তো ওইসব পথ দিয়ে আসলে, তুমি কি আমার মাকে দেখেছো? তুমি তো এইসব পথ দিয়ে আসলে, একটু আগে আমার মা চলে গেছে। সুকান্ত, তুমি কি তাকে দেখেছো? না না দাদা বাবু, কোথায় গেছেন মা? জানি না, জানি না সুকান্ত। মা আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে সুকান্ত। আর বোধহয় আমি আমার মাকে খুঁজে পাবো না সুকান্ত, আর বুঝে খুঁজে পাবো না। মা, মাগো তুমি ফিরে এসো মা, তুমি তব ফিরে এসো। চোখে বহে ধারা দেখে মলিন মুখ, হাসিতে খুশিতে মায়ের ভরে উঠে বুক। তব চোখে বহে ধারা দেখে মলিন মুখ, হাসিতে খুশিতে মায়ের ভরে উঠে বুক। যেথায় থাকো মা গো দেশে পরবশে, যেথা থাকো মা গো দেশে পরবশে, তোমার পরশ যেন পাই তুলনা নাই। জননী গো এ ভীষণ খিলে তোমার তুলনা নাই, তুলনা নাই। জননী গো জননী ও জননী, জননী গো। হ্যালো হ্যালো হ্যালো, কর্ণধর বাবু বলুন, কত টাকা পেলে আপনি কেসটা চাপা দিতে পারবেন? টাকা? হ্যাঁ টাকা, 20,000, 50,000, 1 লাখ, আমি 1 লক্ষ টাকা খরচা করতে রাজি আছি। তাছাড়া আমি যে সাতকড়িকে খুন করেছি তার তো কোনো প্রমাণ নেই। দেখুন সঞ্জয় বাবু। হ্যাঁ বলুন। আমার ওয়াইফ। আরে রাখুন আপনার ওয়াইফ, আমি আপনাকে টাকা দেব, আপনি তার রিপোর্ট দিবেন। এখানেই আপনার ওয়াইফ কি করবে? আপনার কথাবার্তা মশাই বেশি ভালো নয়। আপনি আমার ওয়াইফকে জাহান্নামে পাঠাবেন আর আমি আপনার উপকার করব? কি আশ্চর্য! আশ্চর্য কিছুই নয়। পুলিশ ঘুষ খায় না। পুলিশ? হ্যাঁ, ঘুষ নেওয়া সামাজিক পাপ। আমার ওয়াইফ। আরে রাখুন আপনার ওয়াইফ। সঞ্জয় বাবু কি বললেন? পুলিশ ঘুষ খায় না? পুলিশ ঘুষ খায় না? কুকুর হাড্ডি চিবায় না, বিড়াল দুধ খায় না। এই কথাও আমাকে বিশ্বাস করতে হবে? শুনুন মশাই, আমি আপনাকে যা দেব তাতে সারা জীবন বসে বসে খেতে পারবেন, আর পরের গোলামি করতে হবে না। আরে আরে নিন, নিন। মশা, আমাকে দেখে সংকোচ হচ্ছে? এসব জিনিসে তো আপনারা অভ্যস্ত। আমি এক কাজ করি, একটু আড়ালে গিয়ে দাঁড়াই, আপনি চোখ বুঝে পকেটে ভরে নিন। হাতি দেয় বললে বেঙ্গল লাথি মারে, মরি তো রাবণের বালে মারবো, তবু বাদুরের ভেঙছে আমি সহ্য করবো না।
আমি সঞ্জয় সেন সারা জীবন চাঁদির চুতু মেরে সবাইকে ঠান্ডা করেছি, আজও তাই করব। কোথায় যাবেন? বাড়ির ভিতরে। অর্ডার নেই। অর্ডার নেই মানে? ইয়েস, পুলিশ সাহেব বলে গেছেন আপনাকে যেন কোথাও যেতে না দেওয়া হয়। উচ্ছন্নে যাওয়াকে পুলিশ সুপার, আমি কি চোর গুন্ডা বদমাইশ যে আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে? এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দরকার হলে পুলিশ মন্ত্রীকে ব্যাপারটা জানাতে আমি বাধ্য হব। গদাধর বাবু, দাঁড়িয়ে থাকতে ছাড়ের কষ্ট হচ্ছে না? একটা চেয়ার এনে দিন না। মিস্টার দত্ত, 7 করে নন্দীর মৃত্যুকালীন জবানবন্দি অনুযায়ী সঞ্জয় বাবুকে আমরা গ্রেপ্তার করলাম। ইয়েস স্যার। অ্যারেস্ট হিম। ওনাকে সসম্মানে থানায় নিয়ে যান। কল্যাণ, তুমি দেখুন, আপনার যা বলার আপনি আদালতে বলবেন। আর হ্যাঁ, 7 করে নির্দেশ মতো বাড়িতে গুপ্ত গুদামও খুঁজে পেয়েছি। তুমি উচ্ছন্নে যাও বেদন নিমুখরাম। আমি তোমার শ্বশুর, সেই সৌজন্যবোধ তোমার মধ্যে নেই। হাতে ক্ষমতা পেয়ে ধরাকে সরাজ্ঞান করছো কলঙ্কার। ভদ্র লোকের সন্তান হলে এত নিচে তুমি হতে পারতে না। জন্মেছে তো একটা বস্তির ছোট লোকের ঘরে। মিস্টার দত্ত, ওনাকে আমি থানায় নিয়ে যেতে বলেছি, বক্তৃতা শোনার জন্য নয়। স্বেচ্ছায় না গেলে আসুন। চলুন। যাচ্ছি, তবে এই অপমানের প্রতিশোধ আমি নেবই। তবে আজ থেকে মনে করবো আমার ইচ্ছাই নেই, আমার মেয়ে বিধবা। চলুন। শুনুন, তুমি আমার বড় ভাই, যদি পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। তাই বুঝি? পরিচয় দিতেই হবে, এমন মাথার দিব্যিতে কেউ দেয়নি পুলিশ সুপার সাহেব। বিদ্রুপ করছো না। থাক, আমি তোমার কাছে কৈফিয়ত চাই না। আমি চাই তুমি সৎভাবে জীবন যাপন করো। অস্বাভাবিক কাজ আর তুমি করো না, তাতে আমার মর্যাদা নষ্ট হবে। রক্তের সম্বন্ধ যখন অস্বীকার করা যাবে না। আমিও স্বীকার করছি। দেখো, 1 বছর বয়স থেকে ধনীর দুলাল হয়ে জীবন যাপন করেছো। তুমি কি বুঝবে দারিদ্রের জ্বালা? মানুষের অবহেলা অবজ্ঞা মাথায় নিয়ে আমি বড় হয়েছি। প্রতি পদে পদে সহ্য করেছি অশেষ লাঞ্ছনা। দিনের পর দিন অনাহারে অর্ধহারে দিনাতিবাদ পাপক্ষয় করেছি। এই পৃথিবীটাকে মনে হয়েছে নরক। তুমি? হ্যাঁ, আমি দীপক রায়। কল্যাণ চৌধুরীকে আমি চিনি না। তোমাদের জাত আলাদা, তোমাদের গোত্র আলাদা, তোমরা উচ্চ তলার মানুষ, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অসামাজিক কাজ তুমি ছাড়বে না। না, আমি কিন্তু ভাই বলে তোমাকে মার্জনা করবো না। আমিও কারণ কম্পানা নিয়ে পৃথিবীর বুকে বেশ থাকতে চাই না। আমি হায়ের মতো জল উঠেই আমার মুহূর্তেই নেমে যেতে চাই। যতক্ষণ পর্যন্ত আমি এই পৃথিবীর বুকে বেশ থাকবো, এই সমাজের অন্ধে অন্ধে আমি ঘন্ড ঢেলে দেবো। তবে কারো অনুকম্পা আমি চাই না, কারো দয়া আমি চাই না। একটা দিগ্ভ্রান্ত উল্কার পৃথিবীর উপর, এই সমাজের উপর ওর একটা ঘৃণা জন্মে গেছে। জীবন ভর শুধু পরে পরে ভাগ্যের হাতে মার খেয়েছে, মনুষ্যত্বের স্বীকৃতি সে পেল না। দাদার অভিযোগ হওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের দেশের প্রচলিত আইন একবারে অনুসন্ধান করে দেখবে না কেন যুব সমাজ আজ বিপদে চালিত হচ্ছে। দাদার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ আমার বোধ হয় অনিবার্য। দীপক, দীপুরে, হগো, এই কুয়াশার মধ্যে তো কিছুই দেখা যাচ্ছে না। তুমি একটু ভালো করে ডেকে দেখো না। না, এখানে তো নেই। যেমন করে হোক, যেমন করেই হোক
ওকে আমাদের খুঁজে বের করতেই হবে। চলো না গো, কোথায় আছে আমরা দেখে আসি। অভয় এসে বলে গেল বিরাট পুলিশ বাহিনী কল্যাণ আজ আসবে। আজ যদি গাড়ি ভাঙচুর করে তাহলে আজ আর ওর রক্ষে থাকবে না। চলো। তোমার কল্যাণের মনো দয়া মায়ের অভাব আছে, হাজার হোক, ও তো তোর মায়ের পেটের বড় ভাই। তুমি বুঝতে পারছো না? পারছি বড় বউ, আমি সব বুঝতে পারছি। আসল কথা কি জানো, ছোটবেলা থেকে আলাদাভাবে মানুষ হয়েছে। একজন খেয়েছে দুধে ভাতে, আর একজন চিবিয়েছে পোড়া রুটি। তাই ধনীর দুলাল কি গরিবের দুঃখ বুঝতে পারবে? অযথাই তুমি কল্যাণের উপর দুঃখ পাচ্ছ। ওকে তো আইন কানুন মেনে চলতে হবে। আইনের দোহাই দিচ্ছ না? কজন সরকারি কর্মচারী আইন মেনে চলে? স্বজন পোষণ এই যুগের রেওয়াজ। তাই তো অফিসে যাদের বাবা কাকা আছে, বড় লোক শ্বশুর আছে, চাকরি হয় তাদেরই। দীপক, দীপুরে, দীপক, চলো একটু ওই দিকটা যে দেখে আসি। দীপক, দীপক রে, দীপক। হ্যালো, মেশো মশাই আর মাসিমার সঙ্গে দেখা হয়েছিল না, ওনারা কান্নাকাটি করছেন। আদক দীপক, তুই তো এমন ছিলি না রে দীপক। তোর ভিতরে স্নেহ, প্রেম, ভালোবাসা এসব এসব কোথায় দীপক? বাজে কথা থাক। তোর লোকজন কোথায়? লাইনের পাশে, জঙ্গলের পাশে রেখে এসেছি। কাজ আরম্ভ করতে বল, দেরি করে কোনো লাভ নেই। একটা কথা বলবো? বল। আজ ফিরে গেলে হতো না? না, শুনলাম কল্যাণ নাকি পুলিশ বাহিনী নিয়ে নিজে আসছে। ড্রাইভার কল্যাণ চৌধুরী, আমি যা বলছি তাই কর। ওদের গাড়ি ভাঙতে আদেশ দিয়ায় আমি তৈরি হয়ে আসছি। হয় কল্যাণ চৌধুরী, নয় দীপক রায়। একজন অন্তই শেষ রজনী। কিন্তু তুই একা? তর্ক করিস না সব, তর্ক করিস না। চল 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 চল। এই পুলিশ আসছে, পুলিশ আসছে, চল। পুলিশ বাহিনী গুলি করছে, আমরাও গুলি করবো।
হতভাগী মাকে ফেলে তুই যাস রে বাবা। মা 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 দাদাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এসেছিস এসেছিস জল্লাদ মা। করে। তুই কেমন করে নিজের ভাইকে গুলি করতে পারলি বাবা? রে দিবা কাচ্চা কথা বাবা। ওকে ওকে তুমি বিধায় দোষী করছো মা। ওরা ওরা তো আইনের রক্ষক মা। ঝন্টু দাদা যাবার বেলায় তোকে একটা অনুসন্ধান করে যাচ্ছি ভাই। দাদা তোদের ওই উপর আলাদা বলে দিস ভাই। দাদা লাঠি পেটা করার আগে তারা যেন অনুসন্ধান করে দেখে কেন যুব সমাজ অবক্ষয়ের দিকে পথে যাচ্ছে। দাদা এইভাবে তোরা হাজার হাজার তরুণ রক্ত ঝরাস রে ভাই। একবার অনুসন্ধান করিস। দাদা দাদা দাদা